ডক্টর ওয়াজেদ খান, আপনার মন্তব্য শুনতে চাই যে আমরা এই পুরো সময়টাতে গণঅভ্যুত্থানের পরে সংস্কারের যখন আলোচনাগুলো চলছিল, জুলাই সনদে কি আসবে, কোনটা থাকবে কোনটা থাকবে না, সেই জায়গাটা আমরা খুব ট্যাগিং দেখেছি যে সংস্কারপন্থী এবং সংস্কার বিরোধী, সংস্কার চায় না, এরকম একটা অবস্থা দেখেছি। এখানে কি আপনার মনে হয় না যে আরও আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে এমনভাবে নেওয়া উচিত ছিল যাতে করে ভবিষ্যতে কেউ চ্যালেঞ্জ করলে বিপদে না পড়ে? কারণ এটা তো গুরুত্বপূর্ণ একটা সংস্কার যেটা আমরা প্রত্যাশা করছি আসবে। এখন যে পর্যন্ত হয়েছে এটা কিন্তু সমঝোতার মধ্য দিয়ে হয়েছে, আলোচনায় যেটা ফাইনালি যেটা আলোচনায় বুঝতে পারছি যে না, সেখানে ফাঁক রয়ে গেছে। এটা ইলেকশন পর্যন্ত গড়িয়েছে, নির্বাচন হয়েছে, নির্বাচনের পাশাপাশি গণভোট হয়েছে। এখন ধরেন এটা একটা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ছিল। এখন উচ্চ কক্ষ হবে, যদি এই জুলাই সনদ না হয় সেখানে তো উচ্চ কক্ষ। কিন্তু আপনি যদি একটুখানি একটু অ্যাড করি, আপনি বললেন যে আলোচনা করে হয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে সেটা তো একটা দল মানলই না, তাহলে আলোচনাটা কোথায় হলো? না না, এখন নোট অফ ডিসেন্ট উভয় পক্ষেরই আছে, কম বেশি আরো অনেকেরই ছিল। ছিল। এখন মনে করেন যদি জুলাই সনদের উপর স্বাক্ষর করে এটার উপর ভিত্তি করে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট হয়েছে, এখন মনে করেন যদি এইটা যদি কার্যকর না হয় তাহলে উচ্চ কক্ষের তো কোনো প্রশ্ন ওঠে না। এটা তো আমার মনে হচ্ছে আপনার একটু স্পষ্ট হওয়া দরকার। বিএনপি যে জুলাই সনদে, আমি আপনাকে স্পষ্ট করলে আপনার জন্য বলতে সহজ হবে। আমি যেহেতু এই প্রক্রিয়ার সাথে ছিলাম, তো বিএনপি যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সেটা ছিল উইথ নোট অফ ডিসেন্ট। সুতরাং সেখানে বিএনপির উচ্চ কক্ষের ব্যাপারে লেট মি ফিনিশ, আমি আপনাকে সহযোগিতা করছি। উচ্চ কক্ষের ব্যাপারে আসলে বিএনপির কি কমিটমেন্ট ছিল সেটা বিএনপি বলেছে যে পরিমাণ আসন পাবে সেই আসনের অনুপাতে, আর জামাতের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটা বুঝতে পারছেন, সেটি হলো যে আপনার যে পরিমাণ ভোট পাবে তার অনুপাতে। তাহলে বিএনপি তার জায়গায় ঠিক আছে, বিএনপি তার জায়গায় ঠিক আছে, বিএনপি আসনের অনুপাতে। বিষয় না, এটা তো এই প্যাকেজের ভিতর, উচ্চ কক্ষটা তো জুলাই সনদের প্যাকেজের ভিতর, এটা তো আলাদা না। এটা তো যে সংস্কার যেটা হয়েছে, সংস্কার যে কমিশন হয়েছে, তারা যে প্রস্তাব দিয়েছে যে 48টা বেসিক প্রস্তাব, এটার ভিতর হলো উচ্চকক্ষ। উচ্চকক্ষ তো বাংলাদেশে ছিল না। এখন এটা এই প্যাকেজের ভিতর, উচ্চকক্ষের প্যাকেজের ভিতরে একটু ডিফারেন্স আছে। জুলাই সনদের সিগনেচার করা যেটা, এটা টোটাল প্যাকেজের ভিতরে না তো, না তো, কারণ হচ্ছে গণভোটে যেভাবে এসেছে উচ্চকক্ষটা সেটা পদ্ধতি, আর জুলাই সনদ যেটা সেটা আলাদা। জুলাই সনদের কথা বলছি, জুলাই সনদের প্যাকেজের ভেতর হলো উচ্চকক্ষ, এবং সেখানে নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করা, যেটা আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট, সেটা বাতিল হয়ে গেলে তো এই টোটাল জিনিসটাই তো অবৈধ হয়ে গেল। এখানে তো উচ্চকক্ষের প্রশ্ন উঠবে না। কেন বাতিল হয়ে যাবে? না না, এটা তো প্যাকেজের ভেতর। জুলাই সনদের আপনি জুলাই সনদের একটা মানবেন উচ্চকক্ষ, বাকিগুলো মানবেন না, তাহলে তো হবে। তাহলে আমি একটু বলি আপনাকে, এখানে সরকার তো নিজেই এই প্রসঙ্গটা আসলে অ্যাড করা উচিত। সরকার নিজেই তো জুলাই সনদকে পারে যদি মনে করে, সরকার তো, আমি বলি একটু, সরকার তো নিজেই জুলাই সনদ যেটা সাইন করেছে সবগুলো দল সেটাকে ডিনাই করে দিল যখন যেই দিন আসলে গণভোটের জন্য এই যে প্রজ্ঞাপনটা জারি করলো। কারণ হচ্ছে জুলাই সনদে তো পিআর থাকবে, উচ্চকক্ষ নিয়ে অনেক আলোচনা হয়েছে, উচ্চকক্ষ থাকবে। জুলাই সনদে সাইন হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্ট সহ। আমাদের যে আলোচনা হয়েছে ওনারটা ঠিক আছে, আমিও তো একই কথা বললাম, আপনারটা ভুল হচ্ছে। না না, ভুল মানে কি, এটা তো এই প্যাকেজের ভিতর, উচ্চ কক্ষটা জুলাই সনদের প্যাকেজের সংস্কার। আপনি দুইটা জিনিসকে আলাদা রাখেন। যেটা আমরা জাতীয় সংসদে যেটা দক্ষিণ প্লাজায় আমরা স্বাক্ষর করেছি সেটা কি জুলাই জাতীয় সনদ, সেখানে কি ছিল উইথ নোট অফ ডিসেন্ট, বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে সরকার যে গেজেটটা প্রকাশ করেছে, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি সেটার সাথে এটার মিল নাই। না না, ওই ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি প্রতারণা করে নাই, প্রতারণা সরকার করেছে। প্রতারণার কথা আমি বলতে চাচ্ছি বিএনপির সাথে বা আমাদের সাথে না না, আমি বলতে চাচ্ছি যে যেটা প্রেসিডেন্ট যেটা করেছেন, আদেশ দিয়েছেন জুলাই সনদের উপর, টোটাল সংস্কারের বিষয়টা 48 থেকে 84 থেকে 48টা এটার ভেতর। এখন যদি এই জিনিসটাকে করা হয়, ওভারলুক করা হয় যে এটা বৈধ না বা প্রেসিডেন্ট যেটা করছে এটা আমরা মানি না, তাহলে তো আপনার এখানে উচ্চ কক্ষের প্রশ্ন আসে। কিন্তু এখানে যেটা আমরা শুনলাম যে আইনজ্ঞরা যেটা বলছেন যে আসলে এটা সাংবিধানিক না, মানে প্রেসিডেন্ট যে সাংবিধানিক আদেশটা দিয়েছে সেটা বলি, সেটা দিলে তো এটা বাতিল হয়ে যাবে। ওইখানে কোনটা বাতিল হয়ে যাবে? না, তখন তো উচ্চ কক্ষ এখানে
কিভাবে করবে। এখন উচ্চকক্ষ হবে, 2/3 মেজরিটি আসছে, বিএনপি যদি করে দ্যাটস এনাফ। না, কিন্তু সবগুলো রাজনৈতিক দল যদি করে, এবং বিএনপিরও আগে থেকে সবগুলো দল মিলেই আপনাকে। আমি যদি একটু ইন্টারভিন করি, আপনি জুলাই সনদের সাথে বা এই অর্ডারের সাথে উচ্চকক্ষের বিষয়টায় এত গুরুত্ব দিচ্ছেন, এখানে উচ্চকক্ষ হবে না হবে বিষয়টা বাছাই দেওয়ার কারণটা কি? না, ওইটা আমি গুরুত্ব দিচ্ছি না। আপনি তো আলোচনার দিকে নিয়ে যাচ্ছেন, যেটাতে খুব রং ডাইরেকশনে যাচ্ছে আপনার আলোচনা। যেটা বললেন এটা আদেশের বিষয়বস্তুর মধ্যেও না, আপনি মনে হয় না এটা পড়েছেন। এটা পড়েছেন কিনা, আদেশটা কি পড়েছেন? হ্যাঁ, দেখছি। এটা তো কই আপনার যে আলোচনা তুলছেন সেটা কমপ্লিটলি মিস ডাইরেকশনে। এখন আলোচনা যেটা হচ্ছে যে এটা হবে কিনা, এটা তো এখানে গুরুত্বপূর্ণ না, সেটাই আমি বলছি। এই আদেশ যদি না হয় তাহলে ওইটা কোনো গুরুত্ব এখানে আদেশ তো সরকার এক ধরনের চাপিয়ে দিয়েছে। না, সেটা তো বুঝছি, চাপিয়ে দিয়েছে, আপনারা মানছেন। ইলেকশন হলো না, ইলেকশন তো হইতে হবে, ইলেকশন তো আপনি আটকাতে পারবেন না। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে হচ্ছে যে ধরেন আমরা ধরে নিলাম যে সাংবিধানিক হয় নাই এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে এটা আসলে টিকবে না, সেই ধরনের শঙ্কা থেকে, বা চ্যালেঞ্জ হয়ে অলরেডি বোধহয় রিড করেছে একটা, সেটা টিকলো না, এই যে সাংবিধানিক প্রেসিডেন্টের যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে, তাহলে জুলাই সনদ যেটা সবাই মিলে সাইন করেছে সেটার কি হবে? মানে জুলাই সনদের সাথে আমরা এটাকে কেন এক করছি? আমার তো মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবগুলো দল যে জুলাই সনদটা সাইন করেছে, পলিটিক্যাল উইল, এটা একটা রাজনৈতিক ভাবে যে একটা সদিচ্ছা প্রকাশ করেছে যে আমরা সংস্কার চাই, সেটা গুরুত্ব কতটুকু? সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটার উপর তো এরা ফাইনালি যে এটা করছে, এটা যদি এরা অবজেকশন দিত যে দলগুলো যে আমরা যেটা স্বাক্ষর করছি পরবর্তীতে সেটা নাই, অবজেকশন দেয়নি, আপনি কিভাবে? না দিছে, এটা কথা হয়েছে, কিন্তু সেটা তো ওভারকাম করে গেছে ইলেকশনের মধ্যে দিয়ে। এগুলো পরবর্তীতে হয়, যেমন পঞ্চম সংশোধনী জিয়া রহমান যেটা করছিলেন সেটাও তো হয়েছে, অষ্টম সংশোধনী নিয়ে কথা উঠছে, আপনার তৃতীয় সংশোধনী নিয়ে কথা উঠছে, চতুর্থ সংশোধনী নিয়ে কথা উঠছে, এগুলো তো হয়েছে, যে পরবর্তী সময়ে পার্লামেন্টে গেছে, সেগুলো নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে আবার নতুন করে আসছে। এটাও হবে হয়তো, যারা ইয়েতে আসছে, এখন 2/3 মেজরিটি আসছে, তারা এই বিষয়গুলো অপোজিশনের সাথে আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে খুব একটা জটিল হবে এটা আলোচনা করে সমাধান হবে। আমরা আশাবাদ রাখি যে ভিন্ন প্রসঙ্গে আসছে, সরকার গঠিত হয়েছে, এভরিথিং ইজ ওকে, একটা সরকার গঠিত হয়েছে এখন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারে যারা আছে তারা সবাই সংস্কার চায়, সবাই চায়, শিশুদের সেই সংস্কার, যারা বিরোধী দল আছে তারাও চায়। এটা আলোচনার মধ্যে দিয়ে এখন সুরাহাটা কিভাবে হবে সেটাই বড় কথা। এত বছর পরে নির্বাচন হয়েছে, আমরা একটু সুষ্ঠু নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, সবকিছু ঠিক আছে, এখন আলোচনার মধ্যে দিয়ে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে কুষ্টিয়া সদর উপজেলার এটা পটিকাবাড়ি বাজারে রমজান মাসে ক্যারাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। সেখানে দেখা যায় যে সেই আসনের সংসদ সদস্য আমির হামজা, তিনি বাজার পরিদর্শনে যান এবং তার সঙ্গে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেখানকার পটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ। সে সময় তিনি সাদা পোশাকে ছিলেন। মোট কথা ভিডিওতে আমরা সবাই দেখছি যেখানে রমজান মাসে ক্যারাম খেলা এবং টেলিভিশন চালানো বন্ধ রাখতে হবে। এই আদেশকে আপনি কিভাবে দেখছেন? একটি অঞ্চলের একজন নেতা, তিনি বিজয়ী হয়েছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু হচ্ছে, কোনো এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরই আছে, আরেক জায়গায় আরেক দলের একজন ওসিকে ফোন করে হুমকি দিচ্ছে, আবার ঢাকা শহরেই বাজার বন্ধ হয়ে যাচ্ছে। এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যার যেখানে দলীয় শক্তি আছে সে বিভিন্ন ধরনের কথা বলছে। আমার মনে হয় যে রাষ্ট্রীয় কোনো যে আচরণ এটাতে, কিন্তু যে অঞ্চলের তিনি সংসদ সদস্য হলেন সেই অঞ্চলের যারা অধিবাসী তাদের কেমন লাগবে, সেই এলাকায় যারা বসবাস করছেন তাদের কেমন লাগছে? এখন এই জায়গাকে আপনি বিচ্ছিন্ন যদি এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে, তাদের সাথে আলোচনা করে যদি উনি বলেন যে এটা, তো তবে রাষ্ট্রীয় নীতিগতভাবে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা আচরণ করা এটা সঠিক না।